এই পৃথিবীতে বিভিন্ন দেশের আনাচে কানাচে এমন কতগুলো রাজ্য আছে যার মধ্যে এখনো রাজা এবং সেনাপতির মাধ্যমে পরিচালিত হয়। ফ্রান্সের উপকূলে নদীর মাঝখানে এই রাজ্যটি একটু অদ্ভুত রকমের। চলুন আজকে আমরা এই অবিশ্বাস্য রাজ্যতে একটু ঘুরে আসি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। এটা হলো বিশ্বের অন্যরকম একটা দ্বীপ, যেটা ফ্রান্সের উপকূলে বিশাল সমুদ্রের মাঝখানে অবস্থিত। এটাকে দ্বীপ না বলে গোটা একটা রাজ্য বলা যায়। মজার ব্যাপার হলো এই রাজ্যে এখনো রাজা এবং সেনাপতির মাধ্যমে পরিচালিত হয়। এখানে কোনো রকম ডলার বা ফ্রান্সের মুদ্রা ব্যবহার হয় না। এই রাজ্যতে স্বর্ণ মুদ্রা দ্বারা সকল লেনদেন করা হয়, যা হাজার বছর আগে প্রচলন ছিল। প্রতি বছর প্রায় 30 লাখ মানুষ এই রাজ্যে ভ্রমণের জন্য বেড়াতে আসে। এই রাজ্য ফ্রান্সের উপকূলে থাকলেও ফ্রান্সের সরকার এই রাজ্যটি কোনো কিছুতেই হস্তক্ষেপ করতে পারে না। এই রাজ্যের রাজা এবং বাসিন্দারা এই রাজ্যের পরিচালনা করে, আর সে কারণে বাইরে থেকে কোনো পর্যটক গেলে কোনো সরকারের অনুমতি নিলেও কাজ হয় না। পর্যটকেরা নিজ দায়িত্বে এই রাজ্যের ঢুকতে পারে, তবে সেক্ষেত্রে রাজার অনুমতি অবশ্যই নিতে হয় এবং বের হওয়ার সময় অনুমতি নিয়ে আসতে হয়। এই রাজ্যের আরেকটি মজার ব্যাপার হলো আসা যাওয়ার রাস্তা। দিনের মধ্যে 40 থেকে 45 মিনিট এই রাজ্যে যাওয়ার রাস্তা থাকে, কারণ সারাদিন এবং রাতে এই রাস্তা পানিতে ডুবে থাকে। তাই এই রাজ্যে সেই 40 থেকে 45 মিনিটের মধ্যে যাওয়া আসা করতে হয়। শীতের সময় এই রাজ্যটি দেখতে আরো অন্যরকম লাগে। চারিদিকে শুধু বরফ আর বরফ, মাঝখানে শুধু এই রাজ্যটি দেখা যায়। এই দ্বীপের ডাকনাম হলো মরসা মিশেল। নাম শুনলে বোঝা যায় এটা একটা রহস্যময় দ্বীপ। এর প্রধান কারণ হলো এই রাজ্যটি অনেক বছর আগে ছিল একটি গির্জা। ফরাসি যুদ্ধের সময় অধিকাংশ গির্জা ভেঙে ফেলা হয়, কিন্তু এই গির্জায় যাওয়া আসার সমস্যার কারণে গির্জাটি পুরোটা নষ্ট করতে পারেনি। পরবর্তীতে এই গির্জাটিকে একটি কারাগার হিসেবে ব্যবহার করা হয়। প্রায় 70 বছর ধরে কয়েক হাজার কয়েদি এখানে আটকে ছিল, কিন্তু পরবর্তীতে আবার এটাকে রাজ্যে পরিণত করা হয়। অনেকের ধারণা অনেক কয়েদির মধ্যে বেঁচে যাওয়া কয়েকজন এটাকে আবার রাজ্য বানিয়ে ওটাতেই ওরা বসবাস শুরু করে দেয়। আর এই কারণেই ওখানে বসবাস করা মানুষগুলো বাইরের পৃথিবীতে আসতে চায় না। হয়তো এ কারণেই তারা বাইরের বিশ্বের সাথে পরিচিত হতে চায় না। অনেক বছর পর ফরাসি সরকার জানতে চাইল এই রাজ্য থেকে এতটা স্বর্ণমুদ্রা কিভাবে আসে। অনেক ইংরেজদের ধারণা এখানে যুদ্ধের সময় অনেক স্বর্ণমুদ্রা মজুত করা রাখা হয়েছে। যেহেতু এটা একটা ইউনেস্কো অনুমোদিত বিশ্ব হেরিটেজ, তাই ফরাসি সরকার এটাতে কোনো রকম ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এই রাজ্যের ভিডিও করার অনুমতি না থাকলেও কিছু পর্যটক লুকিয়ে ভিডিও ধারণ করেন, তাই আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। আর সেখান থেকে দেখা যায় এই রাজ্যের চিত্র। এই রাজ্যের ভিতরে এখনো কয়েক শত লোকজন বসবাস করেন। তারা তাদের মতো করে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা করেছেন। এখানে দোকানগুলোতে নানান ধরনের আসবাবপত্র সহ অনেক রকমের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এই রাজ্যটাকে দেখতে ছোট মনে হলেও এটা বাংলাদেশের একটা জেলা শহরের মতো, তবে জনসংখ্যা কমের কারণে এই রাজ্যটির ভিতরে একটু গা চমচমে ভাব লাগে। এখানে চাইলে আপনি রাত্রি যাপনও করতে পারেন। প্রতি রাতের জন্য বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার মতো আপনার খরচ করতে হবে। এর থেকে মজার ব্যাপার হলো এটি সামুদ্রিক ঝড়, প্রাকৃতিক সকল সমস্যার মধ্যেও এখনো টিকে আছে। ফ্রান্সের সরকার আরেকবার চেষ্টা করেছেন এই রাজ্যের রাজা এবং লোকজনদের বাইরে নিয়ে আসার জন্য, কিন্তু সেখানকার লোকজন কোনো অবস্থাতেই বাইরে আসতে চায় না। ভিতরের চিত্র দেখলেই আপনি বুঝতে পারবেন এই রাজ্যটা কতটা উন্নত। দেখে আপনার মনেই হবে না এই রাজ্যে একসময় নরকের মতো ছিল। কিন্তু এটাও ঠিক যে এই রাজ্যের মানুষ বাইরের কোনো আইন নিষেধ মানে না, তারা নিজেদের নিজস্ব আইনের মাধ্যমে চলে। এই রাজ্যের ভিতরে এখনো এমন অনেক কিছু আছে যা বিশ্বের সাধারণ মানুষ এখনো জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো দেখবেন আর লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।